কাহিনীর শুরুতে 1964 সালের ঘটনা দেখানো হয়। মনোহর নামে এক ব্যক্তি এক লাভ কাপলকে সাহায্য করছে। ফ্যামিলির লোকেরা তাদের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে তারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। একটি সেফ জায়গায় কিছুদিন নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য তারা মনোহরের কাছ থেকে সাহায্য নেয়। তারপর মনোহর তাদের একটি সেফ জায়গায় নিয়ে যায়, কিন্তু সেই সময় হঠাৎ অঝোরে বৃষ্টি নেমে আসে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় রাস্তার মাঝ বরাবর একটি ট্রাক দাঁড়িয়ে আছে। আসলে ট্রাকের চাকা কাদামাটিতে ফেসে গেছে এবং ড্রাইভার অনেক চেষ্টার পরেও সেখান থেকে ট্রাকটি সরাতে পারছে না। সেজন্য ট্রাক ড্রাইভার মনোহরকে সাইড দিয়ে যাওয়ার কথা বলে। তখন মনোহর খুব যত্ন সহকারে ট্রাকটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তারপর মনোহর তাদের দুজনকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে যে তোমরা এখানে কিছুদিন থাকতে পারো, এখানে কেউ তোমাদের সন্ধান পাবে না। তারপর মনোহর তাদের রুম দেখিয়ে দিয়ে সে নিজের রুমে চলে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে। মনোহর যে মেয়েটিকে সাহায্য করছে তাকে সে মনে মনে ভালোবাসত, কিন্তু মনোহর কোনোদিন মেয়েটিকে কথা বলতে পারেনি। কিন্তু আজ তাকে অন্যের সঙ্গে দেখতে পেয়ে মেয়েটির উপর তার খুব রাগ হয়। তারপর মনোহর রুম থেকে বেরিয়ে গিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িটির মধ্যে বসে এবং ড্রয়ার থেকে একটি বন্দুক বার করে। মনোহর মেয়েটিকে এবং তার প্রেমিককে মেরে ফেলার কথা ভাবে। তখনই এলাকার সমস্ত লাইট কিছুক্ষণের জন্য ব্লিঙ্ক করতে শুরু করে। তারপর তা অটোমেটিক ঠিক হয়ে যায়, কিন্তু একটি স্ট্রিট লাইট ফিউজ হয়ে যায় এবং লাইট ফিউজ হওয়ার কারণে পার্টিকুলার ওই জায়গাটি অন্ধকার হয়ে যায়। আর তখনই একটি অদ্ভুত ইলেকট্রিক সাউন্ড সে শুনতে পায়। মনোহর হাতে গান নিয়ে ওই সাউন্ডের দিকে এগিয়ে যায় এবং জানার চেষ্টা করে যে এই সাউন্ডটি কোথা থেকে আসছে। মনোহর ওই অন্ধকার জায়গাটি ক্রস করে কিছুটা এগিয়ে যেতেই গুলির আওয়াজ শুনতে পায়, আর এই গুলির আওয়াজ তার বাড়ি থেকেই আসছে। তখন তড়িঘড়ি করে মনোহর নিজের রুমে দৌড়ে যায়। রুমে গিয়ে দেখে যে মেয়েটি ও তার প্রেমিকের উপর কেউ গুলি চালিয়েছে। মেয়েটির মাথায় গুলি চালানোর কারণে মেয়েটি মারা যায়, কিন্তু ছেলেটি তখনও জীবিত ছিল। মনোহর ছেলেটিকে জিজ্ঞাসা করে এসব কী করে হলো, তোমাকে কে গুলি করেছে। আর এই সিনটি এখানেই কাট করে আমাদের 2034 সালের সিন দেখানো হয়, যেখানে একটি বিবাহিতা কাপলকে দেখানো হয়। ছেলেটির নাম বসন্ত এবং তার স্ত্রীর নাম অরণ্যা। আসলে তারা আজকাল ছোট ছোট বিষয়ে ঝগড়া করে বসে, তাই তারা দুজনে ডিসিশন নেয় নতুন করে সব কিছু শুরু করবে। নতুন একটি জায়গায় নতুন একটি ঘর কেনে। তারা একটি বিচ সাইটে নতুন একটি বাড়ি কেনে। আসলে এখানে একটি স্মার্ট ভিলা প্রজেক্ট চলছে, তাই এখানে সমস্ত বিল্ডিং একই রকম দেখতে। তারপর তারা যখন ওই কলোনিতে যেতে থাকে তখন তাদের গাড়িতে রেডিও বাজতে থাকে, যা থেকে আমরা জানতে পারি যে আজকের দিনটি হলো সুপারমুন, অর্থাৎ পূর্ণিমার দিন। তবে প্রতি মাসে পূর্ণিমার দিন যে চাঁদ আমরা দেখতে পাই, সেই চাঁদ থেকে আজকের চাঁদ তুলনামূলক অনেকটাই উজ্জ্বল এবং বড় দেখতে। আসলে চাঁদকে যখন তুলনামূলক বড় দেখায় সেই বিশেষ দিনটিকে সুপারমুন বলা হয়। সহজ করে বললে চাঁদটি পৃথিবীর আরও কাছে চলে আসবে, যার কারণে চাঁদটি আরও বড় দেখাবে। রেডিওতে আরও জানা যায় এরকম দিন 70 বছর পূর্বে 1964 খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল। তারপর বসন্তের নজর একটি রিলিজিয়াস স্ট্যাচুর দিকে যায়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে 1964 খ্রিস্টাব্দে মাঝ রাস্তায় একটি ট্রাক ফেসেছিল। তখন ওই ট্রাকে এই রিলিজিয়াস স্ট্যাচুটি দেখা গিয়েছিল। এই স্ট্যাচুটি দেখে বসন্তের কিছু আবছা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ওই আবছা স্মৃতিতে সে সেই বৃষ্টির রাতের মনোহরের গাড়ি ও এই মূর্তিটিকে দেখতে পায় এবং তার মনে হয় এই জায়গাতে সে আগেও কোনো দিন এসেছিল। বসন্ত এই কথাগুলি অরণ্যাকে বললে অরণ্যা বলে এটাকে ডেজাভু বলে। অনেক সময় আমাদের কোনো মানুষ বা কোনো নতুন জায়গাকে চেনা চেনা বলে মনে হয়। অরণ্যার কাছ থেকে এসব কথা শোনার পর বসন্ত বিষয়টিকে ইগনোর করে। তারপর বসন্ত ও অরণ্যা ওই কলোনিতে থাকার জন্য চলে আসে। কলোনিতে থাকার জন্য এখনও পর্যন্ত কেউ আসেনি, বসন্ত ও অরণ্যাই প্রথম আসে। তাই এখানের ম্যানেজার তাদের গ্র্যান্ড ওয়েলকাম করে এবং তাদের ঘরটি দেখিয়ে দেয়। ম্যানেজার বলে যে আপনারা অনেক জলদি চলে এসেছেন, পার্কিংয়ের কাজ এখনও চলছে, তাই আপনার গাড়িটি এখন নিচের গ্যারেজেই রাখতে হবে। কথার মাঝে অরণ্যা ম্যানেজারকে জিজ্ঞাসা করে আশেপাশে তো কোনো চার্জ নেই, তাহলে মাঝ রাস্তায় রিলিজিয়াস স্ট্যাচুটি আছে কেন? তখন ম্যানেজার বলে অনেক বছর পূর্বে এই রিলিজিয়াস স্ট্যাচুটিকে
একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যে জায়গাটিতে এখন স্ট্যাচুটি দেখছেন সেখানেই ট্রাকটি খারাপ হয়েছিল। পরের দিন ওই ট্রাকটিকে নিয়ে যাওয়ার জন্য আরও একটি গাড়ি নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই গাড়িটিও সেখানে খারাপ হয়ে যায়। তখন মানুষের মনে বিশ্বাস জাগে যে এখানে হয়তো কোনো অলৌকিক শক্তি আছে, তাই ওই স্ট্যাচুটিকে ওখানে স্থাপন করা হয়। তারপর ম্যানেজার সেখান থেকে চলে যায়। তারপর তারা শপিং করার জন্য একটি সুপার মার্কেটে যায়। কিছু শপিং করার পর তারা আবার ওই কলোনির ওই বাড়িতে চলে আসে, কিন্তু তারা দেখে যে গেটের কাছে ওয়াচম্যান নেই। তখন বসন্ত গাড়ি থেকে নেমে গেট খুলে কলোনিতে প্রবেশ করে। তারা যখন ঘরে প্রবেশ করবে তখন দেখে যে দরজার সামনে কেউ একজন একটি গিফট রেখে গেছে, কিন্তু যে এই গিফটটি পাঠিয়েছে তার কোনো নাম গিফটটিতে লেখা ছিল না। গিফটটি ওপেন করে দেখে যে তাতে একটি পেন্টিং আছে। অরণ্যা বসন্তকে বলে, আমাদের এই নতুন ঘরের অ্যাড্রেস কয়েকজন ছাড়া আর কেউ জানে না, আর যারা জানে তারাই যদি গিফটটি পাঠিয়েছে তাহলে তাদের নামটি লিখেনি কেন? তখন বসন্ত বলে, আমাদের হয়তো কেউ সারপ্রাইজ দিতে চাইছে, তুমি টেনশন করো না, এই গিফট বিষয়ে আমি গ্রুপে একটি মেসেজ সেন্ড করে দিচ্ছি, তাহলে শীঘ্রই জানতে পারবো গিফটটি কে পাঠিয়েছে। তারপর কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। বসন্ত দরজা খুলে দেখে যে তার বন্ধু সুরেশ এসেছে। সুরেশ ঘরে ঢুকেই বসন্তকে বলে, কি সমস্যা হয়েছে বল, ফোন কলে তুই খুব টেনশনে আছিস বলে মনে হচ্ছিল। সুরেশের কাছ থেকে এই কথা শোনার পর বসন্ত বলে, আমি তো তোকে ফোন করিনি। সুরেশ তখন তার কল লিস্ট দেখাতে চাইলে সে দেখে যে তার ফোন সে গাড়িতেই ভুলে এসেছে। তখন বসন্ত বলে, আমি কল করিনি, মেসেজ করেছিলাম, এই গিফটটি কে পাঠিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। তখন সুরেশ বলে, এই ছোট সমস্যা নিয়ে তুই এত টেনশন করছিস? তারপর সুরেশ সেখান থেকে যাওয়ার সময় বসন্তকে বলে, তোর ঘড়ি ঠিক করিস, ভুল টাইম দেখাচ্ছে। তারপর সুরেশ গাড়িতে গিয়ে যখন মোবাইল চেক করে তখন তার মোবাইলে রাত প্রায় 2:30টা বাজছে এবং কল লিস্ট চেক করে দেখে যে বসন্ত তাকে কল করেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে বসন্ত তাকে কল করেনি বলছিল কেন। তারপর সুরেশ তা ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি যে বসন্তের ফোনে তার বসের কল আসে। বসন্ত কথা বলতে বলতে ব্যালকনিতে চলে যায়, আর তখনই সে খেয়াল করে নিচে কেউ তাকে লুকিয়ে দেখছে। তাই সে নিচের দিকে লক্ষ্য করে, কিন্তু সে নিচে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ কথা বলার পর বসন্ত রুমে চলে যায়। তারপর কারেন্ট চলে গেলে তারা দুজনে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে নেয় এবং কিছুক্ষণ ওয়েট করে যাতে ওয়াচম্যান জেনারেটর অন করে, কিন্তু অনেকটা সময় কাটানোর পরেও কারেন্ট না আসায় বসন্ত ম্যানেজারকে কল করে কারেন্ট চলে গেছে তা জানায়। ম্যানেজার বলে, গ্যারেজের ওখানে জেনারেটর আছে। তখন বসন্ত আর অরণ্যা ডিসাইড করে তারা গিয়ে জেনারেটরটি চালাবে। তারপর তারা গিয়ে জেনারেটরটি অন করে দেয়। অন করার সঙ্গে সঙ্গে সমস্ত এরিয়ায় আলো জ্বলে ওঠে। এটা দেখে তারা দুজন বেশ আনন্দ পায়। তখন হঠাৎ অরণ্যার মনে হয় কেউ তাকে লুকিয়ে দেখছে। তখন বসন্ত ওইদিকে এগিয়ে গিয়ে দেখে যে সেখানে কেউ নেই। তখন তারা দুজনে রুমে ফিরে আসে। তারপর ওই কলোনির রাস্তাটিকে দেখানো হয়, যেখানে লাইট আসার পরেও একটি পার্টিকুলার জায়গা অন্ধকার হয়ে আছে, হয়তো সেখানে লাইটটি ফিউজ কেটে গেছে। অরণ্যা জানালা থেকে লক্ষ্য করে যে সামনের একটি ঘরে লাইট জ্বলছে। তখন অরণ্যার মনে পড়ে ম্যানেজার বলেছিল তারা দুজন ছাড়া কলোনিতে আর কেউ থাকে না, তাহলে ওই বাড়িতে লাইট জ্বলছে কেন? তারপর অরণ্যা বসন্তকে এই কথাটি বলে। বসন্ত বাড়িটিকে দেখে কিছুটা আশ্চর্য হয়। ঠিক সেই সময় বসন্তের মোবাইলে ওয়াচম্যানের কল আসে। তার ছেলের শরীর খারাপ থাকার কারণে সে আজ আসতে পারেনি। তখন বসন্ত সামনের বাড়িটির সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে যে বাড়িটিতে এখন লাইট জ্বলছে। তখন ওয়াচম্যান বলে, সে আর ওই বাড়িটি এখনও বিক্রি হয়নি, ওখানে আবার কে থাকবে? আর তখনই বসন্ত ও অরণ্যা এক আজব ইলেকট্রিক সাউন্ড শুনতে পায় এবং ওয়াচম্যানের আসা কলটি কেটে যায়। তারা দুজন ডিসাইড করে ওই বাড়িতে গিয়ে চেক করবে সেখানে কে আছে। তারপর রাস্তায় যখন তারা হাঁটছে তখন ফিউজ হওয়া লাইটের ওখানে ঘন অন্ধকার দেখা যায়। তারা ওই অন্ধকার জায়গাটি ক্রস করে শেষমেশ ওই বাড়িটিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা জানালা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে। তখন তারা ওই ঘরে রাখা একটি
পেন্টিং দেখতে পায়। পেন্টিংটি দেখতে একই রকম যে পেন্টিংটি সে গিফট হিসাবে পেয়েছিল। অরণ্যা লক্ষ্য করে দেখে যে ওই ঘরে একটি মেয়ে আছে, আর এই মেয়েটি অন্য কেউ নয়, স্বয়ং অরণ্যাই। তখন বসন্ত লক্ষ্য করে যে টেবিলে একটি ড্রিঙ্ক করা গ্লাস আছে, যেটি গোল গোল ঘুরছে, আর এই গ্লাসের সামনে কোনো একজন বসে আছে। তখন সে ভালোভাবে লক্ষ্য করে দেখে যে সেই ছেলেটি আর অন্য কেউ নয়, বসন্ত স্বয়ং নিজেই। সেই সময় রুমের ভিতরে থাকা বসন্ত জানালার দিকে রহস্যমূলকভাবে তাকায়। তা দেখে বাইরের বসন্ত অরণ্যা কিছুটা ভয় পেয়ে যায়। তারা তখন তড়িঘড়ি করে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং তা করতে গিয়ে পাশে থাকা গাছের টবটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর তারা নিজের রুমে এসে এই অবাক করা বিষয়টি নিয়ে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব হতে পারে। ঠিক তখনই অরণ্যার ধাক্কায় টেবিলে রাখা ড্রিঙ্ক করা গ্লাসটি গোল গোল ঘুরতে থাকে। তখন বসন্ত রিয়ালাইজ করে যে সামনের ঘরে ড্রিঙ্ক করা কাচের গ্লাসটি যেভাবে ঘুরছিল, সেম ঘটনা এখানেও ঘটছে। বসন্ত এই কথাটি অরণ্যাকে বলে। তারপর যখন সে জানালার পাশে গিয়ে বাইরে দেখে, তখন সে দেখতে পায় যে তার বাড়ির একটি গাছের টব পড়ে আছে। যখন বসন্ত অরণ্যার সামনের ওই বাড়িটি থেকে দৌড়ে পালিয়ে আসছিল, তখনও একই রকম একটি গাছের টব ধাক্কা মেরে ফেলে এসেছিল। আর এই সেম ঘটনা যখন তাদের সঙ্গেও ঘটছে, তখন তারা রীতিমতো ভয় পেয়ে যায়। তারা দৌড়ে নিজেদের গাড়ির কাছে আসে এবং এখান থেকে পালানোর চেষ্টা করে। তারা দেখে যে তাদের সামনেও একটি গাড়ি যাচ্ছে এবং ব্যাকলাইট জ্বলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ভ্যানিশ হয়ে যায়। শীঘ্র এই কলোনি থেকে যাতে বেরিয়ে যেতে পারে, তাই বসন্ত গাড়িটি জোরে চালাতে শুরু করে। বসন্ত লক্ষ্য করে যে সামনের যে গাড়িটি যাচ্ছে সেটি আর অন্য কারো নয়, তার নিজের গাড়িটি। তার মানে সামনের গাড়িটির মধ্যেও বসন্ত অরণ্যা বসে আছে এবং তারাও এই কলোনি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তারপর সে খেয়াল করে যে তারা তখন থেকে একই জায়গায় চক্কর খাচ্ছে। তারা যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই ফিরে এসেছে। তারপর তারা ভয়ে ভয়ে আবার নিজেদের ঘরে ফিরে আসে। তারা দেখে যে গিফট পাওয়া সেই পেইন্টিংটি ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে। অরণ্যা ইমার্জেন্সি নাম্বারে পুলিশকে ফোন করে সাহায্য চায়। অন্যদিকে বসন্ত তার বন্ধু সুরেশকে ফোন করে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে। সুরেশ বলে বাড়িতে। বসন্ত বলে তোর যাওয়ার পর থেকে এখানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। তখন সুরেশ বলে আমি তো তোর সঙ্গে দেখা করতে যাইনি, নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে কলটি কেটে যায়। ঠিক তখনই জানালার পর্দায় আগুন লেগে যায়। বসন্ত কোনো মতে সেই আগুনটি নিভিয়ে দেয়। আসলে ক্যান্ডেল জ্বালানো ছিল বলেই আগুনটি ধরেছে, কিন্তু অরণ্যা বলে বাইরে যাওয়ার সময় আমি সব ক্যান্ডেল নিভিয়ে দিয়েছিলাম, তাহলে এই ক্যান্ডেলগুলি জ্বলল কীভাবে? তার মানে নিশ্চয়ই এই বাড়িতে কেউ এসেছিল। আর এই কথা বলতে বলতেই অরণ্যা সামনের বাড়িটির দিকে তাকায়। সামনের বাড়িটিতেও জানালার পর্দায় আগুন লেগেছে এবং কিছুক্ষণ পর তা নিভে যায়। তার মানে যা যা ঘটনা এই বাড়িতে ঘটছে, কিছুক্ষণ পর সেম সেম ঘটনা সামনের বাড়িটিতেও ঘটছে। বসন্ত এই বিষয়টিকে কনফার্ম করার জন্য নিজের বাড়ির লাইট অফ করে অন করে। কিছুক্ষণ পর সামনের বাড়িটিতে কিছুক্ষণের জন্য সেম টু সেম লাইট অফ হয়ে আবার অন হয়ে যায়। বসন্ত সামনের বাড়ির জন্য একটি চিঠি লেখে, এখানে কি চলছে তা আমরা জানি না, কিন্তু আমরা আপনাদের শত্রু নই। তারপর তারা দুজন ওই চিঠিটি সামনের বাড়িটির দরজায় রেখে নিজের বাড়িতে ফিরে আসে। আর যখন তারা গেট খুলে, তখন দেখে যে তাদের দরজার সামনেও একটি চিঠি পড়ে আছে এবং চিঠিতে সেম নোট লেখা আছে। এটি দেখে তারা অবাক হয়ে যায়। অরণ্যা বলে তারা হয়তো আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাই এই চিঠিটি তারা দিয়েছে। তখন বসন্ত বলে কিন্তু এই চিঠি এখানে কে রেখে গেল? তখন হঠাৎ মেইন দরজা থেকে আরেকজন বসন্ত প্রবেশ করে। এই ঘরে থাকা অরণ্যা ও বসন্ত কিছু বোঝার আগেই দ্বিতীয় বসন্ত এই বসন্তকে মারতে শুরু করে এবং অরণ্যা মানা করলেও সে মারতেই থাকে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য অরণ্যা রুমে গিয়ে একটি ব্যাট নিয়ে আসে এবং বাইরে থেকে আসা বসন্তের মাথায় জোরে আঘাত করে। দ্বিতীয় বসন্ত তখন এদের ছেড়ে পালিয়ে যায়। অন্য এক বসন্ত এসে অ্যাটাক করায় এই বসন্তের প্রচণ্ড রাগ হয় এবং সে ড্রিঙ্ক করতে শুরু করে। তখন এই ঘড়িতে রাত 2টোর ঘন্টা বাজে। তারপর বসন্ত রাগের মাথায় ব্যাটটি নিয়ে সামনের বাড়িতে যায়।
অরণ্যা তাকে বাধা দিলেও বসন্ত শোনে না, তাই অরণ্যাও তার সঙ্গে যায়। সামনের বাড়িতে বসন্ত জানালা দিয়ে উঁকি মারলে দেখে যে অরণ্যা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং বসন্ত তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তারপর বসন্তের নজর ওই ঘরে থাকা ঘড়িটির দিকে যায় এবং সে দেখে যে ঘড়িতে তখন 1:30 বাজে, কিন্তু যখন তারা নিজেদের ঘর থেকে বের হচ্ছিল তখন তাদের ঘড়িতে 2টো বাজছিল। তারপর তারা দুজনেই নিজেদের ঘরে ফিরে আসে। বসন্ত নিজের বাড়ির ঘড়িতে দেখলে তারা দেখে যে তখন ঘড়িতে 1টা বাজছে। এটা দেখার পর তারা দুজন কনফিউজ হয়ে পড়ে যে আসলে এটা কিভাবে সম্ভব। যাওয়ার সময় 2টো বাজছিল, এখন 1টা বাজে, আর 1 ঘন্টা পিছনে কিভাবে চলে এসেছে। তখন অরণ্যা দেখে জানালায় আগুনে পুড়ে যাওয়া পর্দাটি ঠিক হয়ে গেছে। এরপর তাদের নজর সেই পেইন্টিংটার দিকে পড়ে। তারা দেখে পেইন্টিংটিও ঠিক অবস্থায় আছে। তখন বসন্ত একটি গাড়ি চলে যাওয়ার আওয়াজ পায়। জানালা দিয়ে উঁকি মেরে দেখে ওই গাড়িটি তার নিজের গাড়ি এবং রাস্তার ওই অন্ধকার জায়গায় যাওয়ার পরেই গাড়িটি গায়েব হয়ে যাচ্ছে। বসন্ত শেষমেশ বুঝতে পারে যে ওই অন্ধকার জায়গা যতবার ক্রস করেছে ততবারই তারা নতুন নতুন ঘরে পৌঁছেছে এবং এই ঘর তাদের আসল ঘর নয়। বসন্ত একটি নোটবুকে পয়েন্ট আউট করার চেষ্টা করে এবং বলে যে এই অন্ধকার জায়গাটি ব্ল্যাক ওয়ার্মের মতো। এখানে যখন কেউ প্রবেশ করে তখন সে অন্য টাইমলাইনে পৌঁছায়। তখন অরণ্যা বলে, যদি এটি টাইম লুপ হয় তাহলে যা ঘটে চলেছে তা আবারও ঘটবে। তাহলে আবার 1:30টার দিকে তোমার মতোই কোনো এক লোক এসে আমাদের উপর আবার অ্যাটাক করবে। তার আগে আমরা ওই অন্ধকার জায়গায় গিয়ে প্রবেশ করে দেখি যদি আমরা সেই টাইমলাইনে পৌঁছে যাই যখন রাত 2টো বাজছিল। অরণ্যা টেবিলে রাখা নোটবুকটির পয়েন্ট আউট করার টাইমগুলো লক্ষ্য করার সময় এই নোটবুকের প্রিভিয়াস পেজে দেখে যে এই টাইমগুলি এর আগেও পয়েন্ট আউট করে লেখা আছে। তার মানে বসন্ত ও অরণ্যা এই সময় যা কিছু আলোচনা করছে এগুলি আগেও আলোচনা হয়েছে। তারা আবার এই অন্ধকার জায়গা ক্রস করে সামনের বাড়িটিতে যায় এবং দেখে যে বসন্তের মোবাইলে তার বসের কল এসেছে আর তার সঙ্গে কথা বলতে বলতে সে ব্যালকনিতে চলে আসে। আর তখনই তার মনে হয় নিচে কেউ আছে, তাই সে ওই দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না, কারণ নিচে থাকা বসন্ত ও অরণ্যা তাকানোর আগেই লুকিয়ে পড়ে। আর এই ঘটনাটি আমরা গল্পের প্রথমের দিকেও পেয়েছিলাম। বসন্ত অরণ্যাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে, কিন্তু অরণ্যা ব্যালকনিতে থাকা বসন্তের কথাগুলি শুনতে চায়। আর তখন সে জানতে পারে যে বসন্তের ফোনে আসা কলটি তার বসের নয়, অরণ্যার বান্ধবী প্রভার। প্রভা বসন্তকে জিজ্ঞাসা করে যে পাঠানো পেইন্টিংটি কেমন ছিল, আর এখানেই বোঝা যায় যে পেইন্টিংটি প্রভা পাঠিয়েছিল। প্রভা বসন্তকে বলে, সে রাতে যা হয়েছিল তুমি ভুলে যাও, এটাতেই দুজনের মঙ্গল। তারপর বসন্ত কল কেটে নিজের রুমে চলে যায়। নিচ থেকে অরণ্যা এই কথাগুলি শুনে বুঝতে পারে যে তার সঙ্গে চিট করা হয়েছে। তখন অরণ্যা বসন্তের উপর রাগ করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং বসন্ত তাকে বোঝানোর চেষ্টা করে। বসন্ত বলে, একদিন পার্টিতে প্রভা আমার সঙ্গে ফিজিক্যালি হওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাকে বাধা দিই। আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে কোনোভাবেই ঠকাচ্ছি না। কিন্তু অরণ্যা বসন্তের কথায় বিশ্বাস করে না এবং রেগে গিয়ে সে একা ওই ব্ল্যাক ওয়ার্মে প্রবেশ করে। আর তখন বসন্ত খেয়াল করে যে অরণ্যা এই ব্ল্যাক ওয়ার্মে প্রবেশ করলে সে অন্য টাইমলাইনে বেরোবে। এই কারণে তাদের আর কোনো দিন দেখা নাও হতে পারে। বসন্ত অরণ্যাকে আটকানোর আগেই অরণ্যা ওই ব্ল্যাক ওয়ার্মে প্রবেশ করে এবং বসন্ত ও অরণ্যা আলাদা হয়ে যায়। বসন্ত তখন নিজের অরণ্যাকে খোঁজার জন্য অনেকগুলি টাইমলাইনে যায় এবং প্রতিটি ঘরেই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। প্রতিটি টাইমলাইনেই অরণ্যা এবং বসন্ত একসঙ্গেই থাকে। তারপর বসন্ত এমন এক টাইমলাইনে পৌঁছে যায় যেখানে কারেন্ট চলে যায়। আর এই টাইমলাইন হলো সেই টাইমলাইনটি প্রথমবার যখন কারেন্ট যাওয়ার পর বসন্ত অরণ্যা জেনারেটর চালাতে গিয়েছিল। বসন্ত তাদের লুকিয়ে দেখতে থাকে আর তখন অরণ্যা বলে যে কেউ তাদের লুকিয়ে দেখছে। আর এই লুকিয়ে দেখা লোকটি আর কেউ নয়, বসন্তই ছিল। তারা যখন তাকে খুঁজতে আসে তখন বসন্ত গাড়ির পিছনে লুকিয়ে যায় আর এই কারণেই তারা তাকে দেখতে পায় না। বসন্ত তখন আবারও অন্ধকার জায়গায় প্রবেশ করে আর এমন এক টাইমলাইনে বার হয় যখন চাঁদকে মেঘে ঢেকে ফেলেছে। সে তার নিজের বাড়িতে গেলে
এইবার দেখে যে ঘরের মধ্যে কেউ নেই। সে ঘরের মধ্যে অরণ্যাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পায় না। তারপর প্রচণ্ড রেগে গিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তারপর ঘর থেকে বেরোলেই একটি গাড়ি কলোনিতে প্রবেশ করে বসন্তের কাছে এসে দাঁড়ায়। গাড়িটি হলো পুলিশের গাড়ি, আর এই পুলিশ অরণ্যার কাছ থেকে পাওয়া এমার্জেন্সি কল থেকে এসেছে। পুলিশকে ভেতরে আসতে দেখে বসন্ত অবাক হয়ে যায়। পুলিশ এখানে কিভাবে এলো? বসন্ত পুলিশ অফিসারকে বলে, স্যার, আপনাকে যে কল করেছিল সে আমার স্ত্রী। সে আজ রাত 1:30 থেকে মিসিং, আর আমি তাকেই খুঁজছি। তখন পুলিশ অফিসার বলে, এখন তো 12টা বাজতে 5 মিনিট বাকি, আর তুমি বলছো 1:30টার সময় মিসিং হয়েছে। বসন্তের কথাবার্তায় গোলমাল থাকায় পুলিশ অফিসার তাকে সন্দেহ করে। কনস্টেবল তখন তার বাড়িতে গিয়ে দেখে বাড়ির সমস্ত কিছু ভাঙচুর অবস্থায় আছে। তখন পুলিশ অফিসার বসন্তকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। বসন্ত তাদের বারবার বোঝানোর চেষ্টা করে যে অরণ্যার সঙ্গে সে কিছু করেনি। পুলিশ তার কোনো কথা না শোনায় বসন্ত অরণ্যাকে খোঁজার জন্য পুলিশকে মেরে সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। তারপর বসন্ত নিজের বাড়ির কলোনির দিকে যাওয়ার সময় সেই রিলিজিয়াস স্ট্যাচুর সামনে পৌঁছে স্ট্যাচুর অপর দিকে সে একটি পুরনো যুগের গাড়ি দেখতে পায়। তার মনে হয় এই গাড়িটি যেন সে আগেও দেখেছে। বসন্ত ওই গাড়িটিকে ফলো করে গাড়ির মালিকের ঘরে পৌঁছায়। গাড়ির মালিক আর অন্য কেউ নয়, সে হলো মনোহর। 1964 খ্রিস্টাব্দে যে মনোহরকে আমরা দেখেছি, এই হলো সেই মনোহর। এখন অনেকটা বৃদ্ধ হয়ে গেছে। মনোহর বসন্তকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফলো করছো কেন? তখন বসন্ত বলে, আমার আপনার গাড়িটি দেখে চেনা মনে হচ্ছিল, এবং আমার স্ত্রী মিসিং, আর আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি। তখন মনোহর বলে, আমাকে তোমার চেনা চেনা লাগছে, এর মানে হলো তুমি এর আগেও আমার সঙ্গে দেখা করে কথা বলেছ। হতে পারে সেটি অন্য কোনো টাইমলাইনে। যে জায়গা থেকে তোমার ওয়াইফ মিসিং হয়েছে ওই জায়গার সঙ্গে আমার পুরনো সম্পর্ক আছে। আসলে মনোহরের বাড়িটি যেখানে ছিল সেখানে এখন স্মার্ট ভিলা প্রজেক্টটি বানানো হয়েছে। তারপর পূর্বের ঘটনা দেখানো হয়। মনোহর মেয়েটির প্রেমিককে জিজ্ঞাসা করে, কে তোমাকে মেরেছে? তখন ছেলেটি বলে, তুমি আমাদের সঙ্গে এমন করলে কেন? প্রথমে মনোহর বুঝতে পারেনি সে কি বলছে, আর তখনই সিঁড়ি থেকে কারো চলে যাওয়ার আওয়াজ সে শুনতে পায়। সিঁড়ির দিকে দৌড়ে গিয়ে দেখে হাতে গান নিয়ে কেউ একজন পালিয়ে যাচ্ছে। তখন মনোহর তাকে দাঁড়াতে বলে। লোকটি তখন দাঁড়িয়ে যায়, আর যখনই সে পেছনে ঘোরে তখন আমরা দেখতে পাই যে সেটি আর অন্য কেউ নয়, স্বয়ং মনোহর নিজেই। মনোহর তার মতে আরেকজনকে দেখতে পেয়ে চমকে যায়, এবং দ্বিতীয় মনোহর সেখান থেকে পালিয়ে যায়। এই দুজনকে খুন করার কারণে মনোহরকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার জেল হয়ে যায়। জেল থেকে বেরোনোর পর মনোহর এই বিষয়ে রিসার্চ করে। মনোহর বসন্তকে মাল্টিপল রিয়ালিটি বিষয়ে বলে। পুরনো যুগের সায়েন্সে সময় একটি সোজা রেখার মতো, যেখানে প্রেজেন্ট এবং ফিউচার চলতে থাকে, আর এই থিওরিকে আমরা এতদিন সত্য বলে মনে করে আসছি। কিন্তু মডার্ন সায়েন্স ক্লেম করে যে একসঙ্গে অনেকগুলি সময় রেখায় অনেকগুলি রিয়েলিটি আছে। তারপর মনোহর একটি এক্সপেরিমেন্টের কথা বলে, যেমন একটি বিড়ালকে একটি খাঁচার মধ্যে রেখে তাকে বিষ মেশানো কেক খেতে দিলে বিড়ালটি হয় বিষাক্ত কেক খেয়ে মারা যাবে, আর না হলে সে বেঁচে থাকবে। পুরনো সায়েন্স অনুযায়ী বিড়ালটির সঙ্গে যে কোনো একটি ঘটনা ঘটতে পারে, কিন্তু মডার্ন সায়েন্সে এই দুটি রিয়েলিটি একসঙ্গেই ঘটা সম্ভব। আমরাও প্রতিদিন জীবনে একটি টাইমলাইন দেখি, আর এটাই ন্যাচারাল। তোমার কলোনিতে যে অন্ধকার ওয়ার্মহোল আছে সেখানে তুমি যতবারই প্রবেশ করেছো ততবারই একটি নতুন রিয়েলিটিতে পৌঁছে গেছো। আর যে রিয়েলিটিতে তুমি আমার সঙ্গে এখন কথা বলছো, হয়তো অন্য টাইমলাইনে অন্য রিয়েলিটিতে অন্য বসন্ত আমার কাছ থেকে এই সবগুলি জেনে গেছে। তোমার সঙ্গে যা কিছু ঘটছে তার ডাইরেক্ট সম্পর্ক সুপারমুনের সঙ্গে আছে। 70 বছর আগেও ওই দিনটি সুপারমুন ছিল, আর আজকেও সুপারমুনের দিন। এবং মনে রাখার বিষয় হলো, যখন মেঘ চাঁদকে ঢেকে দেয় তখন ওই অন্ধকার পোর্টাল বন্ধ হয়ে যায়, এবং মেঘ সরলেই আবার পোর্টাল অন হয়ে যায়। আসলে ব্রিটিশ শাসনের সময় ঠিক ওই জায়গায় একটি সিক্রেট রিসার্চ সেন্টার ছিল। ওই রিসার্চ সেন্টারে কী বিষয়ে রিসার্চ করা হতো তা কেউ জানে না। আর সেই সময় রিসার্চ সেন্টারে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রিসার্চ সেন্টারটিকে বন্ধ করে দেওয়া হয়। আর আজ পর্যন্ত ওই জায়গায়
তার সাইড ইফেক্ট দেখা যায়। তার জন্যই সুপারমুনের দিন ওখানে মাল্টিপল রিয়ালিটির পোর্টাল দেখতে পাওয়া যায়। তোমার কাছে আর মাত্র 45 মিনিট টাইম আছে পোর্টাল বন্ধ হতে, কারণ 45 মিনিটে সুপারমুন শেষ হয়ে যাবে। আর এর মধ্যেই তোমাকে তোমার অরণ্যাকে খুঁজে বার করতে হবে। তারপর বসন্ত সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় মনোহর তাকে ফোন করে বলে তখন যে টাইমলাইন থাকবে সেটিই তার রিয়ালিটি হবে। আর একটি টাইমলাইনে একজন বসন্ত আর একজন অরণ্যা থাকতে পারবে। একই টাইমলাইনে একের বেশি বসন্ত থাকলে তাকে মরতে হবে। তাই অন্য বসন্তকে সামনে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলতে হবে, তবেই সে সেই টাইমলাইনে থাকতে পারবে। বসন্ত আবার সেই কলোনিতে ফিরে আসে এবং সেই পোর্টালে প্রবেশ করে আলাদা আলাদা টাইমলাইনে অরণ্যাকে খুঁজতে থাকে। এক টাইমলাইনে সে অরণ্যাকে একা দেখতে পায়। তার আশেপাশে অন্য বসন্ত ছিল না। এই অরণ্যাকে তার ওয়াইফ ভেবে সে ওই ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু ঘরের মধ্যে আরেকজন বসন্ত ছিল যাকে বসন্ত জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পায়নি। আর এটা হলো সেই দৃশ্য যা আমরা গল্পের প্রথম দিকেই দেখেছি, যেখানে বাইরে থেকে এক বসন্ত এসে ঘরের বসন্তকে মারছিল। আমাদের বসন্ত ভেবেছিল ঘরের মধ্যে থাকা বসন্তকে মেরে সে এই টাইমলাইনের রিয়ালিটিতে থাকবে, কিন্তু অরণ্যা ব্যাট দিয়ে মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর বসন্ত আরও অন্য একটি রিয়ালিটিতে যায়, আর এখানেও বসন্ত অন্য বসন্তকে মারার ইচ্ছায় একটি ঘরে ঢোকে, কিন্তু সেই ঘরে গিয়ে সে দেখে যে অরণ্যা বসন্তকে কিছু বলছে। অরণ্যা বলে যে সে প্রেগনেন্ট। এই কথা শুনে আমাদের বসন্ত ইমোশনাল হয়ে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়। অরণ্যাকে খুঁজতে খুঁজতে বসন্ত ভেঙে পড়ে। তাই লাস্টবারের মতো আবারও একবার পোর্টালে প্রবেশ করে আর দেখে যে সেই সময় মেঘে চাঁদ ঢেকে গেছে। আর তখনই পুলিশের গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পুলিশ অফিসার বসন্তকে জিজ্ঞাসা করে, তুমি কে এবং তুমি এখানে কি করছো? বসন্ত উত্তর দেবে এমন সময় আরও একটি গাড়ি সেখানে আসে এবং সেই গাড়ি থেকে অরণ্যা নেমে আসে। অরণ্যা দৌড়ে এসে বসন্তকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বসন্ত অরণ্যাকে ফিরে পায়। তারপর বসন্ত ও অরণ্যা সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে অরণ্য প্রভাকে কল করে বলে বসন্ত ফিরে এসেছে। জানি না জেনারেটর অন করতে গিয়ে সে কোথায় চলে গিয়েছিল। বসন্ত অরণ্যার মুখ থেকে এসব কথা শোনার পর বুঝতে পারে যে এটি তার অরণ্যা নয়। আসলে এই অরণ্যার রিয়েলিটিতে বসন্ত একাই জেনারেটর অন করতে গিয়েছিল, আর ফিরে আসার সময় হয়তো ওই পোর্টালে প্রবেশ করে অন্য রিয়েলিটিতে চলে গেছে। কিন্তু সেম জায়গায় এই বসন্তকে দেখে অরণ্যা তাকে তার স্বামী ভাবে, কারণ এই অরণ্যা ওই পোর্টালে একবারও প্রবেশ করেনি আর এই পোর্টাল সম্বন্ধে সে কিছুই জানে না। তখন বসন্ত ভাবে যে তার কপালে এই অরণ্যাই আছে, তাই সে এই টাইমলাইনের রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও ক্রেডিট সিনে একটি টুইস্ট রয়েছে। তারপর এরা দুজন একটি পেট্রোল পাম্পে যায়। বসন্ত অরণ্যাকে বলে, তুমি ওয়েট করো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বসন্ত ওয়াশরুমে যায় এবং সেখানে তার পেছনে আরেকজন বসন্ত এসে দাঁড়ায়। তারপর ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। ওয়াশরুমের ভিতরে কি হয় তা দেখানো হয়নি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওয়াশরুম থেকে একজন বসন্ত বাইরে বেরিয়ে আসে। তার মানে হলো একজন বসন্ত অপরজন বসন্তকে মেরে ফেলেছে, কিন্তু কোন বসন্ত মারা গেছে তা বোঝা অসম্ভব। তারপর সে গাড়িতে এসে বসে এবং সেখান থেকে চলে যায়। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়।